আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা মহাকর্ষ ও অভিকর্ষের প্রথম লেকচার নিয়ে আসছি। আমরা চেষ্টা করব কাজ ক্ষমতা শক্তি এবং অন্যান্য অধ্যায়ের মতো আমরা এই চ্যাপ্টারটাকে কয়েক ভাগে বিভক্ত করে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। বিশেষ করে হচ্ছে এসএসসি 26 ব্যাচকে টার্গেট করে আমরা ক্লাসগুলো করাচ্ছি। এখানে 27 ব্যাচ 28 ব্যাচ সব ব্যাচই হচ্ছে ক্লাস করতে পারবে, কিন্তু আমরা চাচ্ছি এই কম সময়ের মধ্যে যেন বেসিকটাও ক্লিয়ার হয় এবং সাথে সাথে আমরা ম্যাথও করতে পারি। সো ব্যাপারটা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ দুটাকেই সুন্দরভাবে সাজানোর প্ল্যান আমাদের। ইনশাআল্লাহ হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ওয়ান শট ক্লাসও সামনে এক্সামের আগে আগে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আমরা কাজ করব, দেখব যে কিভাবে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি এবং মনে রাখতে পারি। তা মহাকর্ষ অভিকর্ষের যদি ব্যাপারে আসি, আমরা যদি দেখি যে মহাকর্ষ অভিকর্ষে আমাদের কোন কোন জায়গাগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোনগুলো কতটুকু পড়তে হবে, আসলে হচ্ছে অ্যানালাইসিসটা ফার্স্ট ইম্পর্টেন্ট। তা মহাকর্ষের সূত্র দেখা যাচ্ছে, মহাকর্ষীয় সূত্র থেকে দেখবেন এমসিকিউ টার্মটা বেশি আসবে, সিকিউ আসার সম্ভাবনা নেই বললেই চলে। আর জি এর তারতম্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিকিউ এবং এমসিকিউ দুটোর জন্য 100% ইম্পর্টেন্ট। আপনি দেখেন অক্ষাংশের ক্রিয়া এই উচ্চতায় জি, ডি গভীরতায় জি, অর্থাৎ জি বিভিন্ন জায়গায় জি। এইখানে একটা ব্যাপার আমরা বলতে চাই, তা হচ্ছে যে এইখানে যে জি এর মানগুলো আছে, এই উচ্চতায় জি, ডি গভীরতায় জি, এই জি কিন্তু আপনাদের হচ্ছে পর্যাবৃত্ত গতিতে লাগবে, কারণ পর্যাবৃত্ত গতিতে হচ্ছে পর্যায়কাল বা হচ্ছে সহজ দোলনের ক্ষেত্রে এই জি গুলোর ব্যবহার আছে, তখন কিন্তু আপনি চমকে যাবেন। আচ্ছা, তা দেখা যাচ্ছে তারপর মুক্তিবেগ এমসিকিউ মোটামুটি ভালো ধরনের আসে এবং দেখা যায় মাঝে মাঝে গতেও আসতে, অর্থাৎ সিকিউ পোর্শন এটা থেকে যায়। আর সব থেকে বেশি যদি বলেন যে 100% ভাইয়া আমি একটা বা দুইটা টপিক পড়বো এই অধ্যায় থেকে, আমাকে 100% কমন চাই, তা অবশ্যই হচ্ছে আপনি জি এর তারতম্য অংশটা পড়ে ফেলবেন আর হচ্ছে উপগ্রহ পড়ে ফেলবেন, ইনশাল্লাহ আপনি 100% কমন পাবেন। তা উপগ্রহ থেকে আমরা আসলে তিনটা টার্ম পড়ি, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে পর্যায়কাল, আর একটা হচ্ছে বেগ, পর্যায়কাল আর হচ্ছে উচ্চতা। আর আমরা পড়ি হচ্ছে একটা শর্ত কথা বলছি, আসলে শর্ত বলতে কি বোঝাচ্ছে, আপনাকে বলবে যে উপগ্রহটি উদ্দীপকের তথ্য দেওয়া থাকবে, বলবে যে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির হবে কিনা, চাঁদের মতো উপগ্রহ হবে কিনা, এরকম বিভিন্ন শর্তের কথা বলবে, যেগুলো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ জানবো। ঠিক আছে, আজকে চেষ্টা করব, দেখি আমরা কত দূর পর্যন্ত হচ্ছে আজকে ক্লাসে আমরা আগাতে পারি, দেন হচ্ছে আমরা শুরু করব। তা ঠিক আছে, তা আমরা প্রথমে যখন আসবো আমরা হচ্ছে দেখতেছি হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে আমরা বলছি যে মহাকর্ষ কি। মনে রাখবা যে যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে হচ্ছে বলা হয় মহাকর্ষ, আর ওই দুইটা বস্তুর মধ্যে যদি একটা হচ্ছে পৃথিবী হয় তাহলে তাকে বলা হয় অভিকর্ষ। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এই মানে মহাকর্ষ বলতে মাধ্যাকর্ষণ শক্তি একটা কাজ, একটা ফ্যাক্টর আছে, তবে মনে রাখবা মহাকর্ষ মানে হচ্ছে যে কোনো দুইটা বস্তু, সে যা হোক না কেন, দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, যেমন এখানে স্মার্ট বোর্ড, এটা হচ্ছে আমার পেন, এই দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হবে মহাকর্ষ। তবে এই দুটা বস্তুর মধ্যে যদি একটা একটা যে কোনো একটা যদি আমার পৃথিবী হয় তাহলে তখন তাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। তো এই একটা কথা আছে, এটা কিন্তু অনেক জায়গায় আসে যে দেখো তাহলে কি বুঝলাম যে অভিকর্ষ, সকল অভিকর্ষ হচ্ছে কি, তাহলে বলো তো সকল অভিকর্ষ হচ্ছে মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, কারণ সকল মহাকর্ষ তখনই অভিকর্ষ হবে যখন দুইটার মধ্যে একটা হচ্ছে কি হবে, পৃথিবী হবে, তাহলেই হবে। ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই প্রশ্নটা হচ্ছে ডিইউ, জেএনইউ এবং জেইউ, অর্থাৎ জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা ইউনিভার্সিটি, তিনটা জায়গাতেই আসছে। যে এই প্রশ্নটা একটু অন্যরকম, আসলে প্রশ্ন ভাষায় বলা ছিল এবং এগুলো টার্মও ইউজ করা ছিল, আমরা সহজভাবে আসলে লিখে দিছি, আমি বলি ভালো করে। দেখো, পৃথিবী একটা বস্তুকে বড় মানে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করে। আবার বলি, ভালো করে শুনতে হবে, যে হচ্ছে পৃথিবী একটা বস্তুকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করে এবং বস্তু পৃথিবীকে হচ্ছে স্মল এফ দ্বারা আকর্ষণ করে। তাহলে নিচের কোনটি সঠিক হবে? এরকম অপশন দেওয়া ছিল যে ক, খ, গ এবং হচ্ছে ঘ। বলা ছিল এরকম যে এফ আর হচ্ছে নান, হ্যাঁ নান, কোনোটি নয়। তাহলে হচ্ছে এরকম ছিল যে নিচের তাহলে কোনটি সঠিক। তাহলে অবশ্যই মনে রাখবা, যেহেতু হচ্ছে একটা পৃথিবীর পৃথিবী একটা বস্তু, পৃথিবী বস্তুকে যে বলে আকর্ষণ করবে, বস্তু সেম বলেই হচ্ছে পৃথিবীটাকে আকর্ষণ করবে, অর্থাৎ আকর্ষণ বলের মানটা কি হবে বলতো, সেম হবে। দ্যাট মিনস আমাদের হচ্ছে রাইট অ্যান্সার হবে কি বলতো, যখন হচ্ছে সমান হবে। এই ব্যাপারটা আমাদের বেসিক মনে রাখতে হবে। আচ্ছা দেখো, নেক্সটে আমরা আসি। নেক্সটে হচ্ছে নিউটনের হচ্ছে মহাকর্ষ সূত্র নিয়ে কথা বলবো। আসলে নিউটন সাহেব বা নিউটন আঙ্কেল হচ্ছে আমরা বলি, নিউটন আঙ্কেল সব জায়গায় প্রায় অনেকগুলো সূত্রের কথা বলছেন, আমরা সূত্রগুলো হচ্ছে ভালো করে পড়ার চেষ্টা করব। দেখবা আগে বলি, নিউটনের মহাকর্ষ সূত্রটা অনেকটা হচ্ছে কুলম্বের সূত্রের মতো। আমরা জানি ওখানে হচ্ছে দুটো চার্জ থাকে, মধ্যবর্তী দূরত্ব থাকে,
ঠিক তেমনি এখানে হচ্ছে আমাদের দুইটা বস্তু থাকবে, বস্তু অর্থাৎ দুটো বস্তুর ভর থাকবে। m1 হচ্ছে মনে রাখবা আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে 1 বলতে বুঝি প্রথম, আর 2 মানে হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? তাহলে বুঝবা 1 মানে m1 প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d যদি হয়, এবং তাদের মধ্যকার মহাকর্ষ বল হচ্ছে F যদি হয়, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। আসলে প্রথম দুইটা দেখো, আসলে প্রথম দুইটা নিয়ে এগুলো নিয়ে অনেক কথা বলার দরকার আছে, আমরা দেখতেছি। দেখো ফার্স্ট আমরা যেটা লিখছি এটা F প্রসারণ টু m1 m2 মানে হচ্ছে যে মহাকর্ষ বলটা হবে তা হচ্ছে বস্তুদ্বয়ের, যে বস্তু দুইটা থাকবে সে বস্তুদ্বয়ের মধ্য মানে বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক। কখন হবে? যখন হচ্ছে ডিটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ মনে রাখবা কনস্ট্যান্ট মানে হচ্ছে সমান অথবা ধ্রুবক। আচ্ছা এখানে দেখো যদি আমার ভর দুটো হচ্ছে সেম হয় তাহলে হচ্ছে মহাকর্ষ বল ডিপেন্ড করবে হচ্ছে ডি এর উপর, আর ডি এর সাথে সম্পর্কটা হচ্ছে 1/d², যেটাকে আমরা বলি বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এটা বুঝতে হবে, বর্গমূল হলে রুট হইতো, ঠিক আছে? বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা এখন দুইটাকে যখন কম্বাইন করা হয় তখন কিন্তু আমাদের এই সূত্রটা আসে, F প্রসারণ টু হচ্ছে m1 m2/d²। আমরা সামনে অনেকগুলো প্রবলেম এগুলো নিয়ে কথা বলছি, দেখবো। তো এখানে আমি একটু বলি, মনে করো দুইটা বস্তুর হচ্ছে দূরত্ব সেম আছে, আবার বুঝাইতে হবে দূরত্ব আছে। মনে করো যে প্রথম একটা বস্তুর ভর হচ্ছে 2 কেজি, একটা বস্তুর হচ্ছে ভর 3 কেজি। ভালো করে শুনবা, একটা বস্তুর ভর 2 কেজি, একটা বস্তুর ভর 3 কেজি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, ঠিক আছে? আচ্ছা ওকে ডান। এবার আসি কি করা হলো, যে বস্তুর ভরগুলো হচ্ছে দুটো হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, মানে প্রথমটাও দ্বিগুণ করা হয়েছে, দ্বিতীয়টাও দ্বিগুণ করা হয়েছে, মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করা হয়নি। তাহলে মহাকর্ষ বল কি হবে? তাহলে হবে কি, মধ্যবর্তী যে দ্বিগুণ করছো 2 2 4 অর্থাৎ 4 গুণ হবে। তো ফ্যাক্টটা হচ্ছে ডি কনস্ট্যান্ট ছিল না, এই যে বললাম যে দূরত্ব হচ্ছে কি সেম ছিল, এটাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। আমরা দেখি সামনে। আচ্ছা দেখো যখন হচ্ছে এই দুটাকে একসাথে নিয়ে আসা হয় তখন হচ্ছে F প্রসারণ টু হচ্ছে m1 m2/d²। এখন দেখো যে আমরা সমানুপাতিক, আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এখানে একটা ধ্রুবক বসে, যার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক জি, এ নিয়েও আমাদের অনেক পড়াশোনা করতে হবে। দেখি সামনে আমরা মুভ করি। আচ্ছা দেখো, তো প্রথমত আসি যে এখানে আমাদের কিছু নর্মাল কোশ্চেন করছে, আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। দেখো এখানে বলছে ডি 2 গুণ করলে, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব 2 গুণ করলে তোমার F2 কত হবে। মানে তোমার প্রথমে একটা বল দেওয়া ছিল, তোমাকে জাস্ট কোশ্চেন করছে যে কি করলে বলো তো, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে। তা তুমি দেখো আমাদের এখানে কি ছিল, F প্রসারণ টু হচ্ছে 1/d²। তো 1/d² মানে কি, এই যে দেখো ডি এর জায়গায় 2টা হবে, তাহলে কত হচ্ছে 1/4, মানে হচ্ছে 1/4 হবে। তাহলে F2 এর মানটা কি হবে বলো তো, 1/4 হবে। বোঝা গেছে? এইভাবে আমাদের ভাইয়া ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা দ্বিতীয়টা যদি বলছে 1/3 অংশ, তাহলে কি হবে বলো তো, 1/3 অংশ হলে 9 গুণ হবে। এটা কেমনে ভাইয়া? দেখো F প্রসারণ টু হচ্ছে 1/d², এখানে কি হবে 1/3 যদি স্কোয়ার করো তাহলে দেখবা 9 হবে, অর্থাৎ 9 গুণ হবে। F2 এর মানটা কি হবে তো, 9 গুণ হবে। এই জিনিসগুলো ভাই একটু ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। আচ্ছা নেক্সটে আসি, আমরা বলছি জি এর মান, মাত্রা এবং একক। আচ্ছা এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। তুমি দেখো আমাদের সূত্র আমরা দেখলাম যে F সমান হচ্ছে জি ইন্টু m1 m2 বাই হচ্ছে d²। জি যেহেতু বের করতে হবে, তাহলে জি দেখো তাহলে কি হচ্ছে F d² বাই হচ্ছে m1 m2, রাইট? আমরা প্রথমে দেখব, প্রথমে আগে হচ্ছে এককটাই দেখি, এককটাই আগে দেখি, ঠিক আছে? এককটা দেখি, এককটা কি আসে। তুমি দেখো এখানে হচ্ছে F এর একক হচ্ছে নিউটন, ডি হচ্ছে দূরত্ব মানে মিটার স্কোয়ার, আর ভর যেহেতু আছে তাহলে দুইটা ভর কেজি স্কোয়ার, তাহলে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর মনে রাখবা এই নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার যে আছে এটাই কিন্তু এসআই, এবং এটাই কিন্তু ব্যবহারিক, এটাই কিন্তু এসআই অ্যান্ড ব্যবহারিক একক, ঠিক আছে? এটাই একক, ডান। আচ্ছা এবার দেখো বাবা, আমাদের মান, এই মানটা মনে রাখতে হবে, মানটা একদম ধ্রুবক মান, যার মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আরেকটা ব্যাপার আমাদের জানা লাগে, তা হচ্ছে মাত্রা। দেখো মাত্রাটা আমরা ক্লিয়ার করি। দেখো একক, অনেকে একক থেকে মাত্রা বের করে, অনেকে হচ্ছে সূত্র থেকে মাত্রা বের করে, ইচ্ছা তোমার। প্রথম কথা হচ্ছে যে দেখো নিউটন মানে হচ্ছে কি, নিউটন মানে হচ্ছে ml T−2, রাইট? আর এম আছে, এম মানে হচ্ছে এল, কারণ আমাদের দূরত্বের জন্য এল ব্যবহার করা হয়, আর যেহেতু এম এর উপর স্কয়ার আছে এল এর উপর স্কয়ার হবে। আচ্ছা দেখো এম আমরা জানি যে m1 m2 এর জন্য আমরা এম ব্যবহার করি, তাহলে এম দুইটা। তাহলে তুমি দেখো দুইটা এম নিচে আছে, উপরে একটা এম আছে, তাহলে আমার আসার কথা হচ্ছে এম ইনভার্স। দেখো এই যে কাটা যাবে, রাইট? এম ইনভার্স, তারপরে দেখো এল এর উপর কিউব হবে, আর
টি ইনভার্স কী হবে বলো তো 2 হবে। তাহলে আমাদের মাত্রা হচ্ছে এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের মাত্রা। অর্থাৎ জি নিয়ে আমরা দেখো মান, মাত্রা এবং একক ক্লিয়ার রাখতে হবে যে ভাইয়া মান কি। আবার বলি, দেখো আমার সাথে পড়ো, মনে থাকবে মান হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মাত্রা হচ্ছে এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 2। খুব সুন্দরভাবে হচ্ছে তুমি বেরও করতে পারবা, মুখস্থ করার দরকার নেই। তবে দেখো বলে না যে ইজি জিনিস যেহেতু, সো মুখস্থ করাটা ইজি। আচ্ছা দেখো, এখানে আমরা আসি নেক্সট প্রবলেমে। আমাদের এই প্রবলেমটা আমরা যদি দেখি, এখানে বলছে এটা 6 বার আসছে অ্যাকচুয়ালি। 1 কেজি ভরের দুইটা বস্তু। আগে আমরা বলছিলাম যে তুমি সূত্র পড়ার পর বাবা কিভাবে হচ্ছে কাজ করবা। প্রথম কাজ হচ্ছে যে তোমার যে প্রশ্নটা থাকবে তুমি প্রশ্নটা আগে অ্যানালাইসিস করবা, অর্থাৎ প্রশ্নের মধ্যে চেক করবা যে আমার কি কি তথ্য দেওয়া আছে। যদি তথ্যগুলো চেক করতে পারো দেখবা যে তোমার জন্য অঙ্কটা ইজি হয়ে গেছে, মানে 90% সলভ হয়ে যায় যদি কোশ্চেনটা তুমি কি কি আছে, কেমনে হবে এটা আইডিয়া করতে পারো আগে। তো দেখো 1 কেজি ভরের দুইটা বস্তু মানে বোঝাচ্ছে যে M1 এবং M2 দুটাই সমান এবং যার ভর হচ্ছে 1 কেজি। তারপর বলছে পরস্পর হতে 1 মিটার দূরে রাখলে। 1 মিটার দূরে রাখলে মানে হচ্ছে ডি এর মান, অর্থাৎ ডি হচ্ছে আমাদের কত বলতো 1 মিটার। আচ্ছা, রাখলে তাদের মধ্যকার আকর্ষণ বল কত। তুমি দেখো যে আমাদের অ্যাকচুয়ালি এফ সমান হচ্ছে জি M1 M2 বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এখন তুমি যদি দেখো নর্মালি যে জি রাখলাম, এটা 1 2 1 1 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস জি তো হবে না। কিন্তু সমস্যা হচ্ছে না জানো, এইটা আসলে সমস্যা না ভাইয়া, সমস্যা হচ্ছে তোমার উত্তরে। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমরা এখানে পজ করো, যারা যারা ক্লাসটা দেখতেছো তারা পজ করবা। তুমি বলো তো তুমি হলে উত্তর কি লিখতা। এফ এর তোমার মনে হয় যে জি উত্তর ছিল না, মান দিয়ে দেওয়া ছিল। আচ্ছা আমি তোমাকে বলি উত্তর কি কি দেওয়া ছিল। এখানে দেওয়া ছিল প্রথমে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা দেওয়া ছিল একটা। একটা দেওয়া ছিল হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। একটা দেওয়া ছিল, যাই হোক বাকিগুলোর কথা বাদ দে, তুমি বলো তো কোনটা তুমি চিন্তা করবা। দেখো আমার মনে হয় 95% স্টুডেন্ট এই কোশ্চেনটা উত্তর করতে ভুল করবে, মানে অঙ্ক তুমি ঠিকই বের করবা, অনেকে হচ্ছে ভুল করে এই ক নাম্বারটা হচ্ছে দাগাই দিবে, ক নাম্বারটা হচ্ছে ভুল করে হচ্ছে দাগাই দিবে। কিন্তু কথা হচ্ছে এই ক নাম্বার যখনই তুমি দাগাবা তখনই তুমি কিন্তু একটা ইজি জিনিস ভাইয়া ভুল করলা। একটা ইজি জিনিস কি করলা বলো তো, ভুল করলা। এই ইজি জিনিস ভুলটা করার কারণে তুমি দেখবা যে যেখানে পরীক্ষা দিচ্ছ সেখানে তোমার চান্স হচ্ছে না। এবার তোমরা দেখবা যে জিএসটিতে 50 পেয়ে ভাইয়া, 50 পেয়ে, লিটারালি 50 পেয়ে। আমাদের সময় এমন ছিল যে 53 54 55 56 হচ্ছে লাগতো, মানে কাটমার্ক আসতো, মানে যে কোনো জায়গায় চান্স পাওয়ার জন্য। এখন দেখা যাচ্ছে যে 50, জাস্ট 100-র মধ্যে 50 পেয়ে তাদের পজিশন হচ্ছে 3000-এর মধ্যে ঢুকে গেছে। চিন্তা করেন যে প্রশ্নর কোয়ালিটি কেমন হচ্ছে। প্রশ্ন যে এমন উপর থেকে মানে মহাকাশ থেকে প্রশ্ন করা হচ্ছে এমন না, প্রশ্ন কিন্তু হচ্ছে নর্মাল যেভাবে করা হয় সেভাবেই হয়, কিন্তু বর্তমান স্টুডেন্ট হয়ে গেছে রিলার, তারা রিলস দেখতে ভালোবাসে। এজন্য হচ্ছে মাথা যে খাটাবে বা একটা প্রবলেম সলভ করবে মাথায় বা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করবে, এগুলো আসলে তারা পারে না। এই কারণেই হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে আগে যেখানে আমাদের স্কোর আগে দেখা যেত যে 68 69 পেয়ে 3000-এর মধ্যে থাকতো, সেখানে এখন 60, এবার মনে হয় 60 না 64 পেয়ে হচ্ছে 20তম হয়ে গেছে। তাহলে দেখেন রেজাল্টের কি অবস্থা হয়ে গেছে। আচ্ছা দেখেন, তো অ্যাকচুয়ালি বাপ আপনি অঙ্ক করবেন কিন্তু এখানে এসে হচ্ছে মুতে দিবেন একদম। কিরকম মুতে দিবেন, যে আসলে ভাই এককে মনে রাখবে এটা এফ বের করতেছো, অর্থাৎ এখানে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার হবে না, এখানে নিউটন হবে, বুঝছো, এখানে কি হবে নিউটন হবে, এটা বুঝতে হবে, তাহলেই হবে। ওকে, এটা ঠিক আছে। আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসে কোশ্চেন। দেখো কোশ্চেন আসলে কেমনে হয় ভাই, আমরা ওই জায়গাগুলো দেখা দিচ্ছি। এখানে বলছে একটা বস্তুর ভর পূর্বের 2 গুণ। আচ্ছা পূর্বের 2 গুণ বুঝলাম। আচ্ছা অপরটির ভর পূর্বের 3 গুণ। আচ্ছা ভর দুইটা বস্তু আমরা জানি, দেখো সূত্রটা আগে একটু তোমাকে দেখাই। সূত্রটা ছিল এইরকম, M1 M2 বাই হচ্ছে ডি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা যখন গুণ কোশ্চেন করবে তখন বুঝবা যে এইরকম সূত্র তখন অঙ্ক হবে না, তখন হবে কি জানো, প্রপোর্শনাল দিয়ে হবে। এখন তুমি দেখবা যে আমার প্রপোর্শনালে কি কি মান দেওয়া আছে। তুমি দেখো আমাদের বলছে দুইটা বস্তুর ভর আমাদের থাকে, দুইটা বস্তুর ভরের কথা বলছে, একটা 2 গুণ হবে একটা 3 গুণ হবে। আচ্ছা তারপর বলছে যে দূরত্ব পূর্বের আবার 2 গুণ করবা, মানে দূরত্বটাও কি করবা, পূর্বের 2 গুণ করবা, মানে তিনটাই আছে। ওই যে আমরা যে কম্বাইন্ড সূত্র পড়ছি না, একটু দেখো তো, আমরা যে কম্বাইন্ড এই সরি আমরা যে কম্বাইন্ড সূত্রটা পড়ছিলাম না, এই কম্বাইন্ড সূত্রটা দিয়ে আমাদের অঙ্ক হবে। আচ্ছা কম্বাইন্ড সূত্র বলতে হচ্ছে M1 M2 বাই ডি স্কোয়ার। দেখো এই অঙ্কটার মতো ইজি অঙ্ক নাই। কেমনে নাই ভাইয়া, দেখেন আমি দেখাচ্ছি। এ প্রপোর্শনালটা লিখলা, এ প্রপোর্শনালটি লিখলা, লেখার পর হচ্ছে
আমাদের বলছে এখানে দেখো প্রশ্ন কি বলছে, এটা প্রথমটা হচ্ছে 2 গুণ, তারপরে ভরটা হচ্ছে 3 গুণ, তারপর ডি হচ্ছে 2 গুণ বলছে, তাই না? যে পূর্বের 2 গুণ। তাহলে কি হবে দেখো তো, তা তুমি তো বুঝতেইছো 3 দুগুণ 6/4 বা হচ্ছে দেখো 2 কাটতে পারো, তাহলে হচ্ছে আমার অ্যান্সার আসতেছে 3/2 গুণ বা হচ্ছে 1.5 গুণ, 1.5 গুণ। যেটাই অ্যান্সার থাকুক না কেন তুমি করতে পারবা। দেখো এভাবে ভাইয়া তোমাকে চিন্তা করতে হবে যে যখন কত গুণ বলে, গুণ টাইপ কোশ্চেন করে, তখন আমাদের সূত্র বসানো যায় না, সমানুপাতিক চিহ্ন এইভাবে কাজ করতে হয়। বুঝতে পারছো? এই জায়গাগুলো আই থিঙ্ক ক্লিয়ার হবে। নেক্সট আমরা আসি, আমরা দেখো অভিকর্ষের ত্বরণ সম্পর্কে এখন আমরা জানবো, অর্থাৎ যে জি এর তারতম্য, আমাদের মহাকর্ষীয় সূত্র শেষ। এবার আমরা হচ্ছে প্রথম যে জায়গাটা আগে বুঝবো, এইখানে দেখো আমরা নোট এখানে করছি, যে মনে রাখবা এটা একদম বেসিক কথা, তবু হচ্ছে অনেকে ভুল করে, যে জায়গা ভেদে কিন্তু ভর সেম হয়। মনে রাখবা ভর মানে হচ্ছে এম, দ্যাট মিনস ম্যাস, এটার জন্য কোনো জি এর উপর ডিপেন্ড করে না। কিন্তু ওজন যখন আসে, আমরা জানি ওজন সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এমজি। ডাব্লিউ সমান এমজি মানে হচ্ছে জি এর মান তো পরিবর্তন হয় ভাইয়া, জি এর মান বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়, এই কারণে হচ্ছে জায়গা ভেদে ভর একই হলে কিন্তু ওজন কি হয় বলতো, পরিবর্তন হয়। যেমন এখানে একটা কোশ্চেন করছে যে কোন বস্তুর পৃথিবীতে ভর 75 কেজি হলে চাঁদে ভর কত? ভাইয়া মনে রাখবা সে যেখানেই যাক না কেন ভর কখনো চেঞ্জ হবে না, অ্যান্সার 75 কেজি হবে। এটা স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়ে আসে কোশ্চেন। তুমি দেখো তোমার সাথে আসলে বেসিক নিয়ে খেলবে, অ্যাডমিশনে বেসিক নিয়ে খেলবে, এই জন্য একাডেমিক থেকে যতটুকু পাও বেসিক নিয়ে যাও। ইনশাল্লাহ আমরা হচ্ছে অ্যাডমিশনের চেষ্টা করবো তোমাকে হেল্প করার জন্য। অ্যান্সার এখানে কত হবে বলো তো? অ্যান্সার হবে 75 কেজি। ডান। আচ্ছা দেখো এখানে আমরা একটা কথা বলছি যে মহাকর্ষীয় প্রাবল্য, কিন্তু মনে রাখবা আবার বলি, মহাকর্ষীয় প্রাবল্য নট প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের সমান। মহাকর্ষীয়, এটা বাংলা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের সমান। আচ্ছা আমি বলছিলাম এর আগের ক্লাসে অধ্যায়গুলোতে বলছিলাম যে যখন কেউ সমান হয় তখন একক মাত্রা সূত্র সবকিছুকেই সমান করে দেয়। আমরা জানি জি সমান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। অনেকে এখনো পড়নি, সামনে পড়বো আমরা। জি সমান জিএম বাই আর স্কোয়ার। এখন কথা হচ্ছে ই সমান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার লেখা হচ্ছে, কারণ কি একটু আগে বললাম যে যখন কেউ সমান হবে তখন তার একক মাত্রা সূত্র সবকিছুকে সে নিয়ে নিবে। তাহলে দেখো আমরা জানি মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মহাকর্ষীয় প্রাবল্য নট প্রাবল্য, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা ডান। আচ্ছা এবার আসি, দেখো আমরা হচ্ছে এই জি নিয়ে কথা বলতেছিলাম। মনে রাখবা জি এর দুইটা সূত্র হয়, একটা সূত্র আমরা লিখছি যেটাকে বলতেছি জিএম বাই আর স্কোয়ার। এখানে অনেকেই ভুল করবে, বলবে যে এম আর, পরিচয়গুলো ভালো করে পড়বা, লিখে রাখবা ভালো করে, যে এম হচ্ছে নট বস্তুর ভর, এটা হচ্ছে গ্রহের ভর, আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা নর্মাল ব্যাপার, এম উপরে আছে সমানুপাতিক হবে, আর নিচে আছে ব্যাসানুপাতিক হবে, হ্যাঁ এটা হচ্ছে বর্গের ব্যাসানুপাতিক। তো এই ব্যাপারগুলো মনে রাখবা। তবে আরেকটা যে জায়গায় আমি আরেকটা দেখাবো, তা এটা হচ্ছে মনে রাখবা, দেখো যে আচ্ছা যাই হোক, এখানে তুমি দেখো এম মানে ভরটা নিয়ে একটু কাহিনী আছে। আমরা জানি রো সমান কি বলতো, এম ভাগ হচ্ছে ভি। তাহলে এম সমান হচ্ছে রো ভি। এখন তুমি আগে বলো তো, পৃথিবী যেমন দেখতে একটা হচ্ছে তোমার গোলাকার, তো ফুললি গোলাকার না, রাইট? তা এই জন্য আমরা জানি হচ্ছে এখানে ব্যবহার করা হয় 4/3 পাই আর কিউব, ঠিক আছে? এটা হচ্ছে এম এর মান। এখন তুমি যদি এই সূত্রে আমরা এটা বসায় দিই, একটু দেখায় দিই যে দেখো জি সমান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, রাইট? আচ্ছা আমি যদি এখন জি লিখলাম, এম এর জায়গায় লিখতেছি রো গুণন 4/3 পাই আর কিউব বাই হচ্ছে আর, রাইট? আর স্কোয়ার। তাহলে দেখো আসলে এখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে জি রো 4/3 পাই আর, এইরকম আসতেছে। অর্থাৎ আমি বুঝতেছি জি সমান হচ্ছে আসতেছে কি বলতো 4/3 পাই রো জি আর। এখানে কিন্তু জি বলতে মহাকর্ষীয় ধ্রুবক। তুমি দেখো তো ভাইয়া, এখানে দেখো তো একটা মজার জিনিস কি লক্ষ্য করছো কিনা জানি না এখন পর্যন্ত, যে এখানে কিন্তু আর এর সাথে হচ্ছে সমানুপাতিক। আর এর সাথে কি হয়ে গেছে, এখানে দেখো বর্গের ব্যাসানুপাতিক, আর এটা হচ্ছে সমানুপাতিক। কেমনে হলো সমানুপাতিকটা? মনে রাখবা যে যদি রো, এই যে দাদু, অর্থাৎ হচ্ছে রো, এটাকে বলা হয় ঘনত্ব একই বা কনস্ট্যান্ট হলে,
তাই দেখো রো ঘনত্ব একই হলে এটা হবে। জি এর আমরা দুটো সূত্র মনে রাখলাম, এটা মাথায় রাখবা যে হচ্ছে কোনো গ্রহের, এটা নট হচ্ছে আমার হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে মান এইটা মান ওইটা মান, এটা ফ্যাক্ট না। মনে রাখবা যে জি এর দুটো সূত্র, একটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, একটা হচ্ছে 4/3 পাই রো জি আর। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্ব দিয়ে ব্যবহার করা, এটা হচ্ছে ভর দিয়ে করা হয়। আই থিঙ্ক বুঝতে পারছো যে কেমনি কি করছি না করছি। আই থিঙ্ক সামনে প্রশ্ন আসলে বুঝতে পারবা। এজন্য অন্ধভাবে সহজ হবে না, প্রশ্ন আগে ভালো করে রিড করতে হবে, সূত্র মাথায় রাখবা, তারপর হচ্ছে যখন প্রশ্ন পড়বা বারবার যে আচ্ছা এই প্রশ্নের জন্য এই সূত্রটা আমাকে রাখবে, রাইট, এটা আনতে হবে। দেখো নেক্সটে যদি আমরা আসি, এখানে কিছু ম্যাথ দিছি, 3টা ম্যাথের মতো আছে, দেখি আমরা 3টা ম্যাথ হচ্ছে সলভ করতে পারি কিনা। ঠিক আছে, তোমাদের জন্য থাকবে। প্রথমে হচ্ছে পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধে, আমরা কোশ্চেন হচ্ছে যে পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধে গ্রহে জি এর মান কত। আচ্ছা, যদি হচ্ছে আরেকটা ব্যাপার বলি, এখানে যেহেতু আমরা হচ্ছে ব্যবহার করছি যে কোনটা কাজ করব না করব ব্যাসার্ধ রিলেটেড আছে, রাইট। আচ্ছা আমি তাহলে কিভাবে কাজ করব? এখানে বলছে পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধে গ্রহে জি এর মান কত। তুমি দেখো তো এখানে শুধু ব্যাসার্ধ ব্যতীত আর অন্য কোনো কথা বলছে? তুমি আমাকে বলো তো ব্যাসার্ধ ব্যতীত অন্য কথা বলছে? না। আচ্ছা দেখো তো আমরা এখানে অনেকগুলো কথা বলছি না, যে এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে সূত্র এইটা, রাইট। আচ্ছা এখন তুমি বলতে পারো যে এইটা কেন হইলো না, এইটা কেন হবে না, এটা কেন হবে না, কারণ ভাই ঘনত্বের কথা বলা নেই। মনে রাখবা পৃথিবীর অভ্যন্তরে ঘনত্ব সমান, কিন্তু পৃথিবীর বাইরে ঘনত্ব সমান না। আবার বোঝাই দিই, পৃথিবীর ভিতরে যদি ভিতরে কথা বলে তাহলে ঘনত্ব সমান হবে, কিন্তু বাইরে হচ্ছে পৃথিবীর ঘনত্ব সমান না, এটা মাথায় রাখবা, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা দেখো পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধে গ্রহে জি কত হবে, তাহলে বলো তো জি এর সাথে সম্পর্ক কি আছে? 1/r²। তাহলে অর্ধেক মানে কি বলতো, তাহলে হাফের ওপর স্কোয়ার, দ্যাট মিনস 4। তাহলে অর্ধেক ব্যাসার্ধে জি কত হবে বলতো? 4g। 4g মানে হচ্ছে কি 4g গুণন, মানে আমরা রাখবা 4 গুণন 9.8 মানে 39.2 মনে হয়, রাইট। দেখিও তো, চেক করিও, হ্যাঁ ঠিক হওয়ার কথা, 39.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 4g, দুটোই আসবে। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 1/3 গুণ করলে অপরিবর্তিত জি এর মান কত। আচ্ছা ভর অপরিবর্তিত, এই যে বললাম ভর হচ্ছে সেম কনস্ট্যান্ট, এই যে দেখো এম কনস্ট্যান্ট, ভর সেম, তাহলে কি হবে 1/r²। তাহলে বলো 1/r² হলে 1/3 কি হবে? তাহলে 9 গুণ হবে না? 9 গুণ হবে না? দেখো তো 9 গুণ জি, 9g, তাহলে এটা হবে 9g, বুঝছো কি না? এটা হবে 4g, ব্যাপারগুলো বুঝতে হবে। দেখো থার্ড কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো সমান ঘনত্বের কোন কথা বলছে? ঘনত্ব কেমন? সমান ঘনত্বের দুটি গ্রহ, তাহলে R1 আর R2। দেখো এখানে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে ভাইয়া, 1-2 ঝামেলা নেওয়া যাবে না। R1:R2 সমান 1:2 হলে G2:G1 কত? আমরা জানি ঘনত্ব যদি সমান হয়, ঘনত্ব কি বলতো, ঘনত্ব সমান হলে কি হয় বলতো, জি প্রপোর্শনাল টু হচ্ছে আর হয়। তাহলে দেখো ভাই R1:R2 G2:G2, তাহলে 1 তো এটা, তাহলে 2:2, তাহলে অ্যান্সার হবে 2:1। কারণ দেখো 2 তো এইটা, 2 তো এইটা মান, তাহলে 2:1, অ্যান্সার হচ্ছে। দেখো অনেক সুন্দর একটা কিন্তু প্যাসায় দিছে কোশ্চেনটা, প্যাসানো বুঝতে হবে ভাইয়া, যখন তোমার কাছে ম্যাটেরিয়াল থাকবে প্যাসায় লাভ নাই, প্যাসায় কোনো কুল কিনারা করতে পারবে না, তুমি পারবাই, বুঝতে পারছো ফ্যাক্টটা। আচ্ছা এখানে আসি যে আমাদের জি এর তারতম্যের কথা বলছে। তা দেখো আমরা হচ্ছে যারা বিশেষ করে হচ্ছে লিফটের ম্যাথ করছো, বিশেষ করে হচ্ছে নিউটনের বলবিদ্যাতে, আমরা এখনো নিউটনের বলবিদ্যা করাইনি, ইনশাল্লাহ সামনে হচ্ছে দিব, কিছু ভিডিও আছে আমাদের, চেষ্টা করবো হচ্ছে এরকম লং ফর্মে ভিডিও নিয়ে আসার। ঊর্ধ্বগামী লিফট মনে রাখবা, লিফটের ক্ষেত্রে উপরে গেলে হচ্ছে প্লাস হয়, নিচে গেলে মাইনাস হয়, দ্যাট মিনস এটা হবে কি G+A। আর এটা কিন্তু লিফটের ত্বরণ, এটা হচ্ছে এটা হচ্ছে ত্বরণ, মানে লিফটের ত্বরণ, এই লিফটের ত্বরণ, এটা হচ্ছে তোমার বিদ্যুতের সাহায্যে হচ্ছে এই ত্বরণটা জেনারেট করা হয়, এটা হচ্ছে G-A হবে। আর আমরা জানি সমবেগ মানে হচ্ছে ত্বরণ শূন্য, মানে হচ্ছে জি হবে। আচ্ছা কোশ্চেন এইটা না, কোশ্চেন একটু মজা করে যে বলতো ঊর্ধ্বগামী যদি লিফট হয় তাহলে হচ্ছে বস্তু নিজেকে কেমন মনে করে। মনে রাখবা তোমার ভর বেড়ে যাচ্ছে, মানে ওজন বেড়ে যাচ্ছে, তাহলে ভারী মনে হবে, আর এটা মনে হলে হালকা মনে হবে, ঠিক আছে, হালকা মনে হবে। আর এটাতে তো কোনো কিছুই মনে হবে না, কারণ তুমি যেমন ছিল তেমনই আছো, জি তুমি এমনিই ফিল করতা, নিজে জি ফিল করতা কিনা, তা তুমি জি তো অনুভব করবা, দ্যাট মিনস ভারী এবং হালকার ব্যাপারটা ক্লিয়ার হবা। আর ওখানে আমরা যখন লিফট করাবো ইনশাল্লাহ তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, 5টার মতো আছে পয়েন্ট, আমরা ইনশাল্লাহ কথা বলবো। আসি আচ্ছা অক্ষাংশের ক্রিয়া, এটা একটু বুঝতে হবে ভালো করে, যে জি এর মান ভ্যারি করে হচ্ছে 3টা জায়গায়, একটা হচ্ছে অক্ষাংশের ক্রিয়ায়,
মানে ভূপৃষ্ঠ, অক্ষাংশ অবশ্যই ভূপৃষ্ঠের মধ্যে, বুঝতে পারছো? আর দ্বিতীয় হচ্ছে আমরা বলছি এইচ উচ্চতায়, যখন উচ্চতায় যাবা আর যখন গভীরতায় যাবা তখন জি এর মানটা ভ্যারি করে। আচ্ছা আমরা এখানে দেখো একটা চিত্র আঁকছি, চিত্র আঁকা আসলে বোঝা যাচ্ছে কিনা দেখো। প্রথমত হচ্ছে যে একদম লম্ব হয়ে দেখবা, লম্ব হয়ে মেরু অবস্থান করে, আর হচ্ছে একদম 0 ডিগ্রি অর্থাৎ এক্স অক্ষের সমান্তরালে হচ্ছে থাকে হচ্ছে বিষুব অঞ্চল। তা আমরা এখানে একটা কথা বলছি যে দেখো মেরুতে হচ্ছে জি এর মান সর্বোচ্চ আর বিষুবে হচ্ছে জি এর মান কম। আচ্ছা এখন দেখো যদি বলা হয় যে একটা বস্তুকে হচ্ছে আমি একটা বস্তুকে হচ্ছে মনে করো আমরা তো জানি যে বস্তুর ওজন সমান হচ্ছে ডাব্লিউ সমান এমজি। এখন বলা হচ্ছে যে আমি একটা বস্তুকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাচ্ছি, বস্তুর ওজন বাড়বে না কমবে বলো, এরকম এমসিকিউ কোশ্চেন করে দেয়, তাহলে তখন তুমি কেমনে করবা? কথা হচ্ছে যে যেহেতু হচ্ছে বিষুব থেকে মেরুতে, দেখো বিষুব থেকে মেরুতে যদি যায় তাহলে জি বাড়বে, দ্যাট মিনস ওজন তার বাড়বে। আর যদি মেরু থেকে বিষুবে আসে তাহলে জি এর মান কি হবে বলো তো? কমবে, দ্যাট মিনস তার ওজন কমবে। অর্থাৎ জি যেখানে যেখানে ভ্যারি করাবে সেখানে সেখানে মানগুলা ভ্যারি হবে, বুঝতে পারছো? সমানুপাতিক ব্যাসানুপাতিক যে যেহেতু ব্যাপারটা, এটা ক্লিয়ার রাখতে হবে। এখন দেখো মেরু এবং বিষুব, এটা এএফএমসি অর্থাৎ আর্ম ফোর্স মেডিকেল কলেজ, এটা 20-21 সেশনে আসছিল যে মেরু অঞ্চল, দেখো মেরু অঞ্চল অপেক্ষা বিষুব, দেখো মেরু অঞ্চল যেহেতু খাড়া থাকে, বিষুব অঞ্চল একটু হচ্ছে তোমার মানে একটু কি বলা যায় মানে কম ঢালু থাকে, তাহলে আমরা এটাকে বলি মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চল 22 কিলোমিটার কম। মানে মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলটা হচ্ছে 22 কিলোমিটার কম, অর্থাৎ 22 কিলোমিটার সে কি হবে বলতো? কম হবে। এমসিকিউতে আসলে অলরেডি, তাহলে আসার একটা সম্ভাবনা আছে, তা আমাদের এটা সম্পর্কে জানতে হবে। আর এখানে দেখো ল্যামডার ব্যাপারটা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে কোণ, অর্থাৎ অবশ্যই বিষুবের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে। বিষুব যেহেতু হচ্ছে এক্স অক্ষে থাকে, আর আমরা হচ্ছে জানি যে কোণ সবসময় হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে নিতে হয় বা এক্স অক্ষ থেকে নিতে হয়, অ্যাকচুয়ালি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। আচ্ছা দেখো মেরুতে জি এর মান আমরা যেহেতু বের করবো, আমরা এর আগে বলছি যে মেরুতে জি এর মান সর্বোচ্চ হয়, তাহলে সর্বোচ্চ কেমনে হয় এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো। এখানে দেখো মেরু মানে কি দেখো তো, মেরু মানে হচ্ছে আমাদের কোণটা হচ্ছে একদম লম্বালম্বি থাকবে। তা কোণ যদি আমার লম্বালম্বি থাকে তাহলে হচ্ছে আমার কি হবে বলতো? কোণ যদি আমার লম্বালম্বি থাকে তাহলে দ্যাট মিনস ল্যামডার মানটা হচ্ছে 90 ডিগ্রি। ল্যামডার মান কত? 90 ডিগ্রি। আমরা এখানে একটা কথা বলছি যে 90 ডিগ্রি অক্ষাংশে, এটা ভুল করা যাবেই না, কখনোই ভুল করবা না, ঝামেলা হবে আমি জানি। 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সর্বোচ্চ হয়, আর 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান আদর্শ ধরা হয়, বুঝতে পারছো? 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সর্বোচ্চ হয়, যেটা এখন মান বের করবো, আর 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সর্বোচ্চ ধরা হয়, যেটা যার মান হচ্ছে 9.80665 বা 9.81 আমরা বলি। তা দেখো এখানে সূত্রটা হচ্ছে এই যে জি ল্যামডা ম্যাক্স কেন বললাম, কারণ আমরা জানি মেরুতে সর্বোচ্চ হবে। তাহলে সূত্রটা হচ্ছে দেখো, তাহলে এটা সূত্রটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এটা অ্যাকচুয়ালি মেইন সূত্র হচ্ছে এটা। এখন তুমি আমাকে বলো, আর এখানে আরেকটা ব্যাপার মনে রাখবা, ওমেগা স্কোয়ারের আর মানটা হবে 0.034। এখন এইটা কেমনে হইলো আমি একটু পর বলতেছি, আসবো। দেখো এটার মান হচ্ছে আসলে কত ধরা হয়, তুমি দেখো জি মাইনাস ওমেগা স্কোয়ার, তা আমরা জানি কস 90 ডিগ্রির মান কত বলো তো? কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে দ্যাট মিনস জি মাইনাস 0, আর এই জি এর মানটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝতে পারছো? 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ মান, রাইট? আচ্ছা এবার আসি, তাহলে জি এর মান সর্বোচ্চ, দেখো আদর্শ মান হচ্ছে 9.81, আর সর্বোচ্চ মান যেটা হচ্ছে মেরুতে থাকে সেটা হচ্ছে 9.83, একটু মনে রাখবা। আচ্ছা দেখো বিষুব অঞ্চলটা আমরা বের করব, তা দেখো জি লিখলাম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0 ডিগ্রি, আমরা জানি কজ 0 ডিগ্রি মানে 1, তাহলে জি মাইনাস কী হবে বলতো? ওমেগা স্কোয়ার আর হবে, ওমেগা স্কোয়ার আর। এবার কিন্তু ওমেগা স্কোয়ারটা বিয়োগ হচ্ছে, তো তুমি আমাকে বলো ওমেগা স্কোয়ার আর এইটা হচ্ছে আমরা 0.034 পাইলাম কেমনে, একটু বলে দেই। দেখো মনে রাখবা ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই বাই টি গুণন স্কোয়ার গুণন আর। আসলে কি করবা আমি তোমাকে বলে দিই, টোয়াইস পাই তো থাকবে, এইখানে 86,400 করবা, 400 করে স্কোয়ার করে তারপর হচ্ছে 6,400 কিলোমিটার তো আছে, যেহেতু আমরা হচ্ছে তোমার জানো তো এটা সেকেন্ড, এটা যেহেতু সেকেন্ড তাহলে কিলোমিটার নেওয়া যাবে না, এটাকে আবার মিটার করে ফেলবা, ঠিক আছে? তাহলে একদম অ্যাকুরেট মান আসবে, ঠিক আছে? এখন বলি যে 86,400 দ্বারা টি এর মান কেন 86,400 নিলাম, কারণ একটা পৃথিবীর, আমরা জানি পৃথিবীর নিজ অক্ষে প্রদক্ষিণ করতে, এটা তো পৃথিবীর কথাই বলতেছিলাম না, এটা কথা বলতেছিলাম, তাহলে নিজ অক্ষে ঘুরতে কতক্ষণ টাইম লাগে? 24 আওয়ার লাগে, এই জন্য আমাদের কী হবে বলতো? 24 আওয়ার হবে। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে 9.83 ছিল, এটা ছিল 0.034, তাহলে দেখবা মানটা আসবে 9.78। আর একটু বড় মান আসে, কিন্তু এই মানটা মনে রাখবা, যেহেতু হচ্ছে এগুলো ম্যাথমেটিক্যালি মান না, ম্যাথমেটিক করলে দেখবা এই মানটা একটু ভ্যারি করতেছে, তবে 9.78 রাখবা, কারণ হচ্ছে এটা মুখস্থ মান,
মানে এটা হচ্ছে বইয়ে দেওয়া আছে, বিভিন্ন রাইটার বইয়ে দেওয়া আছে। ম্যাথমেটিক্যালি ঝামেলা আসলেও এটাই রাখতে হবে। বিষুব অঞ্চলে মানটা হচ্ছে 9.78, আমরা জানি 45 ডিগ্রি অক্ষাংশে মানটা হচ্ছে 9.81, আর হচ্ছে তোমার মেরুতে হচ্ছে মানটা হচ্ছে 9.83। ঠিক আছে, এরপর আমরা দেখো কিছু মুখস্থ। আর এখানে একটা খুব সুন্দর একটা কথা আছে, আমার পার্সোনাল ফেভারিট অ্যাকচুয়ালি এই কথাটা, এবং এটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। যদি ভার্সিটি পরীক্ষা দাও বা কোথাও পরীক্ষা দাও, এই কোশ্চেনটা যদি না আসে তাহলে আমি মনে করি যে এই কোশ্চেনটা যেখানে আসবে আমি মনে করবো যে কোশ্চেনটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আচ্ছা দেখো, পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে মেরুতে জি এর মান একই থাকে। তোমরা এখন আমাকে বলবা যে মেরুতে কেন হচ্ছে ভাইয়া যে জি এর মান, পৃথিবীর ঘূর্ণন হচ্ছে থেমে গেছে। আবার বলি, পৃথিবীর ঘূর্ণন থেমে গেছে, তা থেমে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন থেমে গেছে মানে কি, ওই যে ওমেগা স্কয়ার আর, তুমি দেখো তো একটু আগে আমরা কি করছি, ওমেগা স্কয়ার আরটা কাহিনী করছি না, এই যে এখানে যে বসালাম ৮৬,৪০০, কেন বলো তো, পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন ছিল। আচ্ছা তুমি আমাকে বলো তো যে আমরা কি বলছি, পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে মেরুতে জি এর মান একই থাকবে। মেরুতে কেন জি এর মান একই থাকে, এর কারণটা হচ্ছে দেখো আমরা ওমেগা স্কয়ার আর এর মানটা ব্যবহারই করিনি। তুমি দেখো তো ওমেগা স্কয়ার আর মান ব্যবহার করছো, মেরুতে কি ওমেগা স্কয়ার আর মান লাগে? কারণ লাগে না, কারণ cos 90 এর মান 0, কারণ cos 0 করে দেয় তোমাকে। তা এখানে ওমেগা স্কয়ার বা ঘূর্ণনের উপর নির্ভরই না, মেরুর মানটা হচ্ছে ঘূর্ণনের উপর নির্ভর না, এজন্য কি থাকবে বলতো, একই থাকবে, অর্থাৎ ওর কোনো যায় আসবে না। কিন্তু বিষুব অঞ্চলে ঘূর্ণন থেমে গেলে পূর্বের তুলনায় জি বাড়বে। এর কারণটা কি, এবার একটু দেখি যে বিষুব অঞ্চলে দেখো ওমেগা স্কয়ারটা মাইনাস হয়। এখন তুমি আমাকে বলো তো ঘূর্ণন যদি থেমে যায়, তুমি আমাকে বলো ঘূর্ণন থেমে গেলে, আচ্ছা ওয়েট, আচ্ছা জি ল্যামডা জি মাইনাস ওমেগা স্কয়ার আর, ঠিক আছে, এটা তো বিষুবের ক্ষেত্রে হবে। আচ্ছা যদি ঘূর্ণন থেমে যায়, তাহলে ঘূর্ণন থেমে গেলে কি হবে, জিরো হয়ে যাবে। তখন জি জিরো হয়ে গেলে এটা জি এর মান তখন কত হবে, 9.83 হয়ে যাবে। দেখো তো 9.78 এর থেকে বেশি না, অবশ্যই বেশি। তাহলে জি বাড়লো কিনা বলো তো। এই জন্য ভালো করে প্রশ্ন একটু মাথা খাটাই হচ্ছে উত্তরগুলো করতে হবে। কোশ্চেন কিন্তু এভাবে আসে যে বলে যে হচ্ছে বলো যে বিষুব অঞ্চলে ঘূর্ণন থেমে গেলে, পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে হচ্ছে জি এর কেমন হবে, বাড়বে, কমবে, অপরিবর্তিত থাকবে, অর্ধেক হবে, এরকম অপশন দেওয়া থাকবে যেন তুমি পারো। আচ্ছা দেখো মোটামুটি হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখো এখন এখানে 8টার মতো আছে জি এর মান, এগুলো একটু পড়বা। যেমন ঢাকারটা হচ্ছে, ঢাকারটা পড়বা, আসলে এখানে 8টা আছে, 8টাই পড়ে নিবা। সব থেকে আমরা জানি গ্রহ যেহেতু বড়, বৃহস্পতির হচ্ছে জি এর মানটা সব থেকে বেশি, 5.92। রাজশাহীতে মান আছে, এগুলো সব অ্যাডমিশন আসছিল। চাঁদেরটা মনে রাখবা 1.95, মঙ্গল গ্রহেরটা মনে রাখবা 3.8, ঢাকায় হচ্ছে 9.7835, বিষুব অঞ্চলে 9.78039, আর মেরু অঞ্চলে দেখো 9.83217। দেখো প্রত্যেকটা মান কিন্তু 5 ডিজিটে দেওয়া আছে, এই জন্য আমরা কিন্তু 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা 5 ডিজিটে পড়বে রাখবো। তা হচ্ছে 9.80665, 9.80665, ঠিক আছে। এখানে মানগুলো পড়ে রাখবা, তাহলে হচ্ছে কাজে আসবে। আচ্ছা এই যে চ্যাপ্টার কথা বলছিলাম, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে, অবশ্যই বুঝে নিতে হবে। দুটা কথা মনে রাখবা, 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সর্বোচ্চ হয়, আর 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কি ধরা হয় বলতো, আদর্শ ধরা হয়। তাহলে মোটামুটি হচ্ছে এই পর্যন্তই আমরা আজকে হচ্ছে শেষ করব। আর নেক্সট লেকচারে হচ্ছে আমরা এই উচ্চতায় জি, ডি গভীরতায় জি, এবং হচ্ছে তারপর উপগ্রহ নিয়ে কথা বলবো যতটা পারা যায়। তবে আমার মনে হয় উচ্চতা অভিকর্ষ ওইখান পর্যন্ত, মুক্তিবেগ পর্যন্ত আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ সেকেন্ড লেকচারে হচ্ছে এই উচ্চতায় জি, ডি গভীরতা জি এবং মুক্তিবেগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ওই পর্যন্তই আমরা থাকছি, এবং অবশ্যই হচ্ছে আমরা চেষ্টা করব প্রতিটা লেকচার হচ্ছে সুন্দরভাবে করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই বলবো যারা ক্লাসটা করলা এতক্ষণ পর্যন্ত আসছো, তাদেরকে অবশ্যই বলবো, যেহেতু অনেক কষ্ট করে আমি কিন্তু স্টুডেন্ট সামনে রেখে হচ্ছে ক্লাস নেই না, আলাদা করে শ্যুট করে আবার নেই। সো এ কারণে কেমন লাগলো, কি করা দরকার আর কি চাও, সেগুলো অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে রাখবা, এবং নিজেদের ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করবা, যেন হচ্ছে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। আমরা চাই যে আমরা অনেকগুলো স্টুডেন্টের কাছে আমরা পৌঁছাই, এবং স্টুডেন্টরা যারা হচ্ছে রাইট নাও বুঝতেছে না কীভাবে পড়তে হয়, তাদের যেন আমাদের একটা বা দুইটা কথাও যদি তাদের হচ্ছে কাজে লাগে, সো আমরা হচ্ছে চিরকৃতজ্ঞ থাকবো যে না, যে আমরা কিছু করতে পারছি, আমাদের এই পরিশ্রম, আমরা ফ্যান সব কিছু অফ করে হচ্ছে ক্লাসটা নিচ্ছি। আসলে এই ক্লাসটা হয়তো বা 30-35 মিনিটের তোমাদের কাছে মনে হবে, বা তোমাদের কাছে 25-26 মিনিটের জন্য যাবে, কিন্তু এই ক্লাসটা লিখতে, সব কিছু রেডি করতে এবং আসলে একটা ভালো টাইম লাগছে। সো আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো কি বলছি। তা ঠিক আছে, এ পর্যন্তই। আর হ্যাঁ, মনে রাখবা আল্লাহ তাআলা আপনার জন্য সর্বোচ্চ এবং ভালো কিছু রাখছে, সো হতাশ হওয়ার কিছু নেই। তা ঠিক আছে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।